আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমরা এই বল অধ্যায়ের বেশ কিছু অংশ শেষ করেছি। বাকি যে অংশটুকু ছিল সেখান থেকে আমরা শুরু করব। এখন আমরা শুরু করব ভরবেগ থেকে। প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করি। ভরবেগ ভরবেগ কাকে বলে? বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। এই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। এই যে একটু খেয়াল করি, একটি গাড়ি যার ভর এম এবং এই গাড়িটি যদি ভি বেগে চলমান হয় তাহলে এই গাড়িটির ভরবেগ পি হবে এম ভি। এখান থেকে আমরা পাই এখান থেকে ভরবেগের একক যদি হিসাব করি, অর্থাৎ একক হবে ভরের একক কিলোগ্রাম বা কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড। ভরবেগ এটুকু গেল। এখন প্রশ্ন এমন আসতে পারে, আরেকটু আলোচনা করি। ভরবেগ একটি ভেক্টর রাশি। কারণ এর মান এবং দিক উভয়ই প্রয়োজন হয়, এবং ভরবেগ একটি লব্ধ রাশি, কারণ এখানে একাধিক রাশি রয়েছে, ভর এবং বেগ। তারপর এই মোটামুটি। এখন ভরবেগ যদি এমন হয়, প্রশ্ন ভরবেগ কেন একটি লব্ধ রাশি? এটা সৃজনশীলে খ নাম্বারে আসতে পারে, খ। তো তখন আমরা উত্তর করব এভাবে। আমরা জানি ভরবেগ E is equal to mv, সুতরাং m ইন্টু ভি, বেগ সমান সমান s বাই টি। অতএব ভর ইন্টু, দেখা যাচ্ছে না, অতএব উপরে ভর গুণন সরণ ভাগ সময়। যেহেতু ভরবেগ একাধিক রাশির সমন্বয়ে গঠিত,
তাই এটি লব্ধ রাশি। ঠিক আছে, আবার এমন হতে পারে কি বোঝায়? ভরবেগ 1 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? এটার উত্তর হবে ভরবেগ 1 কেজি মিটার পার সেকেন্ড বলতে বোঝায় 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড। যদি 1 কেজি না বলে এখানে 50 কেজি মিটার পার সেকেন্ড বলতো, তাহলে আমরা এবার এটাকে ব্যাখ্যা করতে পারতাম এভাবে: ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড বলতে বোঝায় 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ 50 মিটার পার সেকেন্ড, অথবা 50 কেজি ভরের কোনো বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার জানবো সংঘর্ষ নিয়ে। সংঘর্ষ আমাদের দৈনন্দিন জীবনে আমরা সংঘর্ষের সাথে পরিচিত, যেমন 2 দিন পর পরই আমরা নিউজ দেখি এখানে সড়ক দুর্ঘটনা, ওইখানে সড়ক দুর্ঘটনা। সুতরাং এটা এটা আমাদের পরিচিত একটা বিষয়, আমরা এটা জানি। এখন এর সংজ্ঞা: যদি দুটি বস্তুর মধ্যে খুব বড় বল অল্প সময়ের জন্য ক্রিয়া করে, তবে খুব অল্প সময়ের জন্য, খুব বড় বল অল্প সময়ের জন্য
তবে তাকে সংঘর্ষ বলে। সংঘর্ষ তো আসলে খুব অল্প সময়ের মধ্যেই সংঘটিত হয়। যদি এদিকে একটি বাস এদিকে গতিশীল, এদিকে একটি ট্রাক গতিশীল, খুব অল্প সময়ের মধ্যেই তো ধাক্কা খেয়ে সংঘর্ষ শুরু হয়, সেটাই আর কি। তাহলে সংঘর্ষ দুই প্রকার, সেগুলো কি? স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে যাই। তার জন্য এগুলো মুছে দিই আগে। স্থিতিস্থাপক সংঘর্ষ যদি সংঘর্ষের পূর্বে বস্তুর গতিশক্তি ও সংঘর্ষের পরে গতিশক্তি একই হয়, তবে তা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। উদাহরণ কি হতে পারে এটা? আমরা আমাদের বাসায় যে দৈনন্দিন রান্নার কাজে যে গ্যাস সিলিন্ডার ইউজ করি, সেই গ্যাস সিলিন্ডারের মধ্যকার অণুসমূহের গতি আর কি। গ্যাসের অণুসমূহের সংঘর্ষ। এখন তাহলে এখানে এই রকমের সংজ্ঞাটা একটু চেঞ্জ হবে। অস্থিতিস্থাপক সংঘর্ষ যদি সংঘর্ষের পূর্বের গতিশক্তি ও সংঘর্ষের পরের গতিশক্তি একই না হয়, তবে তা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবং এই ক্ষেত্রে উদাহরণ হবে দৈনন্দিন
জীবনে যে দুর্ঘটনাগুলো আমরা দেখি, দৈনন্দিন জীবনের যে দুর্ঘটনাগুলো, এবার জানবো ঘর্ষণ নিয়ে। ঘর্ষণ ঘর্ষণ কাকে বলে? এই যে ঘর্ষণ মানে ঘষা খাওয়া, ঘর্ষণ মানে ঘষা খাওয়া। অবশ্যই ঘর্ষণ যখন আসবে তখন একাধিক বস্তু অর্থাৎ দুইটি বস্তুর মধ্যকার ঘটনা আসবে ঘর্ষণ। তাহলে আমরা সংজ্ঞাটি জানি যে একটি বস্তু যখন অপর কোনো বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে বোর্ড আসলে তাহলে আমরা ফিরে আসি। একটি বস্তু যখন অপর কোনো বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন উভয়ের পৃষ্ঠতলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। অর্থাৎ একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন উভয়ের উভয়ের পৃষ্ঠতল বা উভয়ের পৃষ্ঠতলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। একটু কালি উঠাতে হবে। কালি উঠানো শেষ। তাহলে ঘর্ষণ নিশ্চয়ই বোঝা গেছে। ও এখানে পৃষ্ঠতল না, এখানে স্পর্শতল। স্পর্শতল এই উভয়ের যে স্পর্শ করে আছে এই স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। তাহলে ঘর্ষণ বল কাকে বলে? ঠিক একই রকমই ঘর্ষণ বল একটি বস্তু যখন অপর কোনো বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন উভয় স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধা দানকারী বলের সৃষ্টি হয় বাধা দানকারী বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে।
ঘর্ষণ বলের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য আমরা জেনে নেই। ঘর্ষণ বল বা ঘর্ষণ গতির বিরুদ্ধে কাজ করে। গতির বিরুদ্ধে কাজ করে তাহলে আমাদের ঘর্ষণ গেল। এবার ঘাত বল নিয়ে একটু আলোচনা করা যাক। ঘাত বল বা বলের ঘাত, বলের ঘাত নিয়ে আলোচনা করা যাক। বলের ঘাত হলো প্রযুক্ত বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। অর্থাৎ বলের ঘাত সমান F × T। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা যা মনে রাখতে হবে। বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। অতএব বলের ঘাত Ft সমান mv - mu। এর একক, যদি আমরা এর দিকে তাকাই, বলের ঘাতের দিকে, সমীকরণ থেকে প্রাপ্ত একক নিউটন সেকেন্ড, অর্থাৎ একক নিউটন সেকেন্ড। এখন এই বলের ঘাত থেকে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রের প্রমাণ করব, সেটা করা যাক। প্রতিপাদন এগুলো লাগে না। আমরা দেখলাম যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তো এখানে আমরা F রেখে T কে এর পাশে ভাগ করে দিতে পারি। M কে কমন নিতে পারি। M v - u/T।
আমরা ভালো করে জানি এই সূত্র ভি সমান ইউ প্লাস এটি। অতএব ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তার মানে ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় সমান সমান এম এ, যা নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির এটা দ্বিতীয় সূত্র, বলের ঘাত থেকে পাওয়া যায়। আমরা ইতোমধ্যে ভরবেগ জানলাম, সংঘর্ষ জানলাম, ঘর্ষণ জানলাম, বলের ঘাত নিয়ে আলোচনা করলাম। এবার ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা কিছুই না, সংঘর্ষ যেমনই হোক, স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, এই ভরবেগের সংরক্ষণশীলতাকে সব সময় ফলো করবে বা মেনে চলবে। অর্থাৎ ভরবেগের সংঘর্ষের পূর্বে ভরবেগ, মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সবসময় সমান থাকবে। অর্থাৎ সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ ও সংঘর্ষের পরের মোট ভরবেগ সর্বদা সমান থাকবে বা একই থাকবে। অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। m1 এবং m2 দুইটি আলাদা আলাদা ভরের বস্তু। m1 এর আদিবেগ হচ্ছে u1 এবং m2 এর আদিবেগ u2, এবং সংঘর্ষের পরে m1 এর বেগ হয়ে গেছে v1 এবং m2 এর বেগ হয়ে গেছে v2। যাই হোক, মানে সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সর্বদা একই থাকবে। তো গেল আজকের থিওরি ক্লাস, মূলত এটার মাধ্যমে শেষ হয়ে গেল। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি সংঘর্ষের পরে দুইটি বস্তু একসঙ্গে জোড়া লেগে চলতে থাকে একই বেগে, মানে সংঘর্ষ হইল এই যে m1 এর u1 আদিবেগে এবং m2 এর u2 আদিবেগে চলমান বস্তু কিছুক্ষণ পর টি সময় পর ধরি এখানে m1 m2 সংঘর্ষ হলো, এবং সংঘর্ষের পর এই ক্ষেত্রে প্রথমে আমরা এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে কি হয়, m1 যার বেগ হয়ে গেছে v1 এবং m2 যার বেগ হয়ে গেছে v2, কিন্তু এগুলো জোড়া লাগে নাই। কিন্তু সংঘর্ষের পর যদি এরকম জোড়া লেগেই চলতে থাকে, অর্থাৎ এমনভাবেই যদি চলতে থাকে m1 m2 এমনভাবেই যদি ভি বেগে চলতে থাকে, অর্থাৎ একই বেগেই চলতে থাকবে, একসাথে লেগে চলতে থাকবে, মানে একই বেগে চলতে থাকবে, সেক্ষেত্রে আমরা ম্যাথ করার সময় সূত্র যেটা মনে রাখবো সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান v ইন্টু m1 প্লাস m2। কারণ m1 এরও বেগ v, m2 এর বেগও v, আমরা সেটাকে কমন নিলাম v, এবং তাদের মিলিত বেগের বেগ হবে v সমান
m1 u1 প্লাস m2 u2 ভাগ m1 প্লাস m2। এটা হচ্ছে সংঘর্ষের পর, এটা হচ্ছে সংঘর্ষের পর মিলিত বস্তুর মিলিত হয়ে চলতে থাকা বস্তুর শেষ বেগ। মিলিত বস্তুর বেগ। তো এর মাধ্যমে আজকে আমাদের থিওরি ক্লাস শেষ হয়ে গেল। আগামী দিন ইনশাআল্লাহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করব। তার আগে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে এগুলো আমরা একটু এক নজরে রিভিউ করব। এক, প্রয়োজনীয় সূত্রাবলী। ম্যাথ করার সময় থিওরি লাগবে না, ম্যাথ করার সময় সূত্রই লাগবে। এক, এফ সমান এম এ। দুই, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটি আমরা ইউজ করব। m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। যদি মিলিত বেগে চলতে থাকে, মিলিতভাবে চলতে থাকে, তাহলে শেষ বেগ v সমান সমান m1 u1 প্লাস m1 মিলিতভাবে চলতে থাকা বস্তুর ক্ষেত্রে শেষ বেগ v সমান m1 u1 প্লাস m2 u2 ভাগ m1 প্লাস m2। ভরবেগ গেল, ভরবেগের সংরক্ষণশীল সূত্র গেল। তারপর হলো বলের ঘাত। এফটি সমান mv মাইনাস mu। তারপর ঘর্ষণযুক্ত মেঝেতে বল এফ সমান ঘর্ষণ বল প্লাস এম এ। এই যে ঘর্ষণ বলটা উল্লেখ থাকবে, এটা ছোট ক্লাসে ঘর্ষণ বল নির্ণয়ের অত বড় ম্যাথ দেবে না। ঘর্ষণ বল এফ প্লাস এম এ। তারপর কপিকল। এই সূত্রগুলো আসলে এই অধ্যায়ের না, কিন্তু মাঝে মধ্যে ম্যাথ আসে। তোমরা বলতে পারো এগুলো তো দেখাইলো না। তারপরে এগুলোর প্রমাণ আসলে এগুলো অন্য অধ্যায়ের, এগুলো এই অধ্যায়ের না। এগুলো আসলে দ্বিতীয় অধ্যায় থেকে বা দ্বিতীয় অধ্যায়ের না, এগুলো আসলে ইন্টারমিডিয়েটে ভালো করে প্রমাণ আছে। তারপরে আমি সুযোগ পেলে এগুলো প্রমাণ করে দেবো। প্রমাণ আসলে লাগে না, যেগুলো লাগে সেগুলো করে দিয়েছি। কপিকলের ক্ষেত্রে টি সমান m ইন্টু জি প্লাস এ। এটা উপরে ওঠানোর জন্য, বস্তুকে উপরে উঠাতে টি সমান m ইন্টু জি মাইনাস এ। এটা নিচে নামাতে বস্তুকে, কপিকলে যে টান বল মুক্ত হয় সেটা আর কি। তারপর ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় ত্বরণ, অভিকর্ষ ত্বরণ,
g/1 প্লাস r/r হোল স্কোয়ার। এই ছোট হাতের আর এটা হলো বড় হাতের আর, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হলো পৃথিবীর এই যে সারফেস, কেন্দ্র থেকে এটা হচ্ছে বড় হাতের আর। এখান থেকে এই যে দূরত্ব, এখানে যদি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করি আমরা, এটা হচ্ছে এই ছোট হাতের আর। এই মূলত এই কয়টা সূত্র জানলে এই অধ্যায়ের ম্যাথ আমরা ভালো মতো করতে পারবো ইনশাআল্লাহ। তো আগামীকাল থেকে ইনশাআল্লাহ ম্যাথ করব। আরেকটি সূত্র মনে করে দিই, এগুলো আসলে এই অধ্যায়ের না, কিন্তু এই অধ্যায়ের সাথে ম্যাথ অ্যাটাচড করে আসতে পারে, সেজন্য আমরা সূত্রগুলো আগেই মনে রাখবো, অন্য অধ্যায়ে গিয়ে ভালো করে শিখবো ইনশাআল্লাহ। মহাকর্ষ বল, F সমান g m1 m2 বাই d স্কয়ার। এখানে এটা সম্বন্ধে একটু আলোচনা করি। এই যে একটা বল m1, এই যে একটা বল m2, এই দুটো বস্তুর মধ্যবর্তী, বস্তুর মধ্যবর্তী দূরত্ব d। মহাকর্ষ বলের ক্ষেত্রে যদি এই দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল নির্ণয় করতে বলে, এখানে আমি সংক্ষেপে বলছি, ওইভাবে বললাম না, তাহলে F সমান সূত্র ইউজ করবো আমরা এইটা, জি m1 m2 বাই ডি স্কোয়ার। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে নির্দিষ্ট দূরত্বে থাকা দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের সমানুপাতিক এবং তার মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকের সমানুপাতিক। অর্থাৎ F সমানুপাতিক m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে সমানুপাতিক উঠে দিয়ে সমানুপাতিক ধ্রুবক g m1 m2 বাই ডি স্কোয়ার। এত কিছু জানার দরকার নাই, শুধু আমরা সূত্রটা মনে রাখবো, ইনশাল্লাহ ম্যাথ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল আমরা এই অধ্যায়ের বিভিন্ন বোর্ডে আসা ম্যাথগুলো প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।